আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি। তো আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, আর ফাইজাও উঠে গেছে। ফাইজা সাধারণত ভোরে ওঠে না, কিন্তু আজকে উঠে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ও উঠে কিন্তু খেলাধুলা করছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে ছাদে চলে এসেছি। এই কাপড় চোপড়গুলো আমি গতকাল রাতেই ধুয়ে তারপর ছাদে নেড়ে দিয়েছিলাম, কারণ কালকে রাতে পানি এসেছে প্রায় 2.5 দিন পরে। আর এই যে কাপড় চোপড়গুলো একেবারে নোংরা হয়েছিল, যে পানি আসার সাথে সাথে আমি কিন্তু এগুলো ধুয়ে নিয়েছি। আমার আর মানে তর্স হয়েছিল না, এত নোংরা কাপড় চোপড়, আজকে 2 দিনের কাপড় চোপড়। তো ফাইজারও মানে নোংরা হতে হতে এমন হয়ে গেছিলো, ওর একেবারে ম্যাক্সিমাম কাপড় চোপড়গুলোই নোংরা ছিল। তো আমি রাতেই ধুয়ে দিয়েছি এজন্য, এবং রাতে মেলে দিয়েছি। তো এখন এগুলো শুকিয়ে গেছে, আমি এগুলো ঘরে নিয়ে যাচ্ছি। এই যে কাপড় চোপড়গুলো আমি নিয়ে এসেছি, এখন এগুলোকে ভাঁজ করে আমি গুছিয়ে রাখবো। তো কাপড় চোপড়গুলো ভাঁজ করলাম, সাথে সাথে আমি ঘরটাও একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তারপর ফাইজাকে সকালে নাস্তা করে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি এই মাছটা ভিজিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলোকে এভাবেই রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। আসতো মানে কোনোভাবে গুছিয়ে রাখতে পারিনি, পানি ছিল না যেহেতু, ধুয়ে রাখতে পারিনি, তো আজকে ভিজিয়ে রেখেছি। তো মাছগুলো ভিজতে দিয়ে এসে আমি এখন চা বানিয়ে নিচ্ছি। আমি আসলে অনেক দিন হয়েছে চা খাই না, প্রায় 1 মাস হয়ে গেছে একেবারেই চা খাওয়া হয় না। তার কারণ হচ্ছে ভাবছি ডায়েট করছিলাম, কিন্তু আজকে কাজের এত প্রেশার, এই যে 2 দিন পানি ছিল না, সমস্ত কাজগুলো জমে আছে। তো ভাবলাম যে একটু চা খাই, ফ্রেশ হয়ে নিব, তারপরে আমি কাজগুলো ধরবো। তো এই জন্য কড়া লিকার করে একটু চা বানাচ্ছি, আর অবশ্যই দুধ চা খাচ্ছি অনেক দিন পরে, মাসখানিক হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছে খবুজ, যেটাকে রুটি বলে, আসলে এখানে এটা ইস্টের তৈরি। তো অর্ধেকটা নিয়েছি আমি, খবুজটা অর্ধেকটা খেয়েছি, আর বাকিটা আসলে খেতে পারিনি। তাই এই যে দেখেন আমি নাস্তা করছি, আর ফাইজা কিন্তু আমার সামনে দুষ্টামি করছে। সে আর চোখে চশমা দিয়েছে দেখেন। তো নাস্তা করার কিছুক্ষণ পরে ফাইজা আবার ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ভোরবেলা উঠেছে। ও আসলে 10টা-11টায় ঘুম থেকে ওঠে, তো ওর আবার ঘুম চলে এসেছিল। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে একটা কাপড়ের দোলনা, যেটা ওর আব্বু বানিয়েছে বিছানার উপরেই, একটু দেখতে পাচ্ছেন দড়ির সাথে বিছানার চাদর দিয়ে বানানো, তার উপরেই কিন্তু সে ঘুমিয়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে আমি একটু কেটে নিব, আস্ত আছে। তো যে মাছগুলো কিন্তু ছিঁড়ে গেছে, বরফ ছিঁড়ে গেছে। তো আমি এখন মাছগুলোকে একটু কেটে নিব। আর এজন্য কিন্তু আমি এই যে কাটিং বোর্ডটার পাশে একটা পলি ব্যাগ দিয়ে নিয়েছি, যাতে এক পাশে কাটবো আর এক পাশে কিন্তু ময়লাটা আমি সাথে সাথে ফেলতে পারবো। এই যে মাছের ঠোঁটটা কেটে নিলাম, আর এই যে কাটার পরে এখন আমি মাছগুলোকে পিস করে নিয়েছি। তো যেটা বলছিলাম, আসলে 2 দিন পানি ছিল না, আমার প্রচুর কাজ জমে গেছে। আর পানি আসার সাথে সাথে আমি সর্বপ্রথম রাতে যেটা করেছি, আগে কাপড় চোপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পরে আমি সর্বপ্রথম বাথরুমটা ক্লিন করেছি, একেবারে বেসিন, কমোড, মানে দেয়াল, ফ্লোর, বাথরুমের সব কিছু A to Z আমি একেবারে সুন্দর করে হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মানে আমার কাছে কেমন যেন অস্বস্তি লাগছিল, 2টা দিন পানি ছিল না, কি বলবো আপনাদেরকে, মানে খুবই খারাপ লাগছিল। তো পানি আসার সাথে সাথে সর্বপ্রথম আমি বাথরুমটা ক্লিন করেছি, এবং নিজে খুব সুন্দর করে গোসল করেছি মনের মতো করে। তো গোসল করে ফ্রেশ হয়ে তারপর কিন্তু কাপড় চোপড় আমি ছাদে নেড়ে দিয়ে, তারপর বিছানা ঘর গুছিয়ে তারপর রাতে ঘুমিয়েছি। তো ঘুমাতে ঘুমাতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, প্রায় 1:45 বেজে গিয়েছিল। তো আবার এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু অনেক কাজ জমা ছিল, মানে ঘরে কাজ থাকলে যেটা হয় যে ঘুমটাও ভালোভাবে আসে না। তো সকালে উঠে কিন্তু মোটামুটি আমি কাজগুলো সেরে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, কিছু রান্নাঘরের টুকটাক কিছু কাজ করব, আর সাথে সাথে পানির যে কাজগুলো সেগুলো আমি সব করব। কারণ পানি ছাড়া আসলে কোনো কাজই কিন্তু আমাদের হয় না, সব কিছু করতে গেলে পানিই দরকার, পানিটাই হচ্ছে মেন। তো সেটাই ছিল না, আর এটা দিন কী যে কষ্ট গেছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। মিনারেল ওয়াটার দিয়ে আর কতটুকু কাজ সারা যায়। তো এই যে মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি বোটটা একটু পরিষ্কার করে নিব পানি দিয়ে, এবং ময়লাগুলোকে সাইড করে রাখছি। আর এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এটাকেও আমি কেটে নিব একটু সুন্দর করে। আমি রান্নার যে জিনিসগুলো, আমি আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গতকালকে আমি যে ডাল রান্না করেছিলাম এবং ভুড়ি ভুনা করেছিলাম গরুর, তো ওটাই অনেকটা রয়ে গেছে। তো ভাবলাম যে শুধু মাছটা ভুনা করি, তাতেই হয়ে যাবে আজকে, আর বেশি কিছু করব না। আর যেহেতু কাজের চাপটা আজকে অনেক বেশি, তো তাই শর্টকাট যেটা রান্না করি। জানি আজকে ব্লগটা তৈরি করতে গিয়ে ব্লগটা অনেক লম্বা হয়ে গিয়েছে, এখন ধৈর্য সহকারে আশা রাখি ব্লগটা দেখবেন।
তারপরেও অনেক কিছু আমি স্কিপ করে গেছি। আসলে সব কিছু তো আর ভিডিও করা যায় না। 24 ঘন্টার ভিডিও যদি করতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা এত লম্বা হয়ে যাবে, আপনারাই আর দেখতে চাইবেন না। সেজন্য অনেক কিছুই আমি আসলে ভিডিও করিনি, এবং আবার অনেক সময় হয় কি ভিডিও করতে গেলে কাজটা অনেক পিছিয়ে যায়, কারণ ক্যামেরা সেট করতে করতে কাজের যেগুলো হয় না, অনেকটা পিছিয়ে যায় কাজ। এই জন্য কিন্তু সব কিছু আমি ভিডিওতে দেখাইনি। তো চেষ্টা করেছি টুকটাক দেখাতে, যে আপনাদের সাথে শেয়ার করতে। আশা রাখি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরপরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি, আর ময়লাগুলোকে ফেলে দিয়েছি। কাটিং বোর্ডটা এবং ছুরিটাও কিন্তু ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি মাছটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এবং অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি, হলুদ আর লবণ মেখে নিয়েছি, আর বাকি অর্ধেকটা কিন্তু ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে মাছটা আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু শুধু মাছটাই ভুনা করবো আজকে। তো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবং মাছটা আমি ভেজে নিচ্ছি। একবার ভাবছিলাম যে আজকে কিছুই রান্না করব না, তো ঘরটাই শুধু গুছাবো, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে বাসি জিনিস দিয়ে ছোটো বাবুকে যদি খাওয়াই, যদি কোনো প্রবলেম হয়, সেজন্য আবার মাছটা ভুনা করা হয়ে গেল। কারণ যে পরিমাণ তরকারি ছিল তাতে আসলে আমাদের দুপুরে খুব ভালোভাবে হয়ে যেত, তো রাতে কিছু রান্না করলেই হয়ে যেত। তারপর আবার বাবুর কথা চিন্তা করে না, দুপুরে হালকা একটু কিছু করতেই হবে, তা না হলেও বাসি খাবার দেখা গেল সহ্য করতে পারবে না। এজন্যই কিন্তু মাছটা আমি নিয়ে নিয়েছি, যে না, মাছটা ভুনা করে অন্তত মাছ দিয়েও কয়েকটা ভাত খেতে পারবে। মাছটা চুলার উপর দিয়ে কিন্তু আমি রাইস কুকারে ভাতও দিয়ে দিয়েছি, যে ভাতটা হোক, একদিকে ভাত হয়ে যাবে, একদিকে মাছ হয়ে যাবে, তাহলে আমার রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর আমি বাকি কাজগুলো করে নিব। তো এই সাইডে আমি এটাও একটু ধুয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। এখন প্লেটগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি একটু ভালোভাবে। আর এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আগেও ধুয়েছিলাম মিনারেল ওয়াটার দিয়ে, কিন্তু অল্প পানি ব্যবহার করেছিলাম। তো আজকের জন্য একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার করে। তো এখন এগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু চুলায় এখনও হচ্ছে, আর এদিকে আমি মাছের যে মশলাগুলো দিব সেগুলো কিন্তু এই যে মাছের যে হলুদ মাখানো পানিটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারি পাউডার আর হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি পানির মধ্যে। তো সবগুলো আমি এই যে মশলাগুলোকে কিন্তু এই যে পানির মধ্যে পেস্ট করে নিচ্ছি, তাহলে মশলাটা, শুকনো মশলাটা কিন্তু একেবারে গুলে যাবে। পানিতে থাকলে খুব ভালো হবে, এভাবে যে বাটা মশলাটা যেভাবে আমরা করি সেরকমই হয়ে যাবে। তো এই জন্য মশলাটা কিন্তু আমি আগে থেকেই পানিতে এরকম একটু গুলিয়ে রাখলাম। আর এদিকে আমার মাছটা এক পাশটা পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছটা উল্টিয়ে দিয়েছি, এবং অপর পাশটাও কিন্তু আমি সেমভাবে ভেজে নেব। এই যে ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এখন আমি মাছটা ভুনা করে নিব, সেজন্য আমি আরেকটা প্যানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নিব, আমি হালকা বাদামি করে ভাজবো, একেবারে গাঢ় করে ভাজবো না। আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে ফাইজাকে দেখে আসছি, মানে যেটা হয় ও একা ঘরে ঘুমাতে পারে না, ও একটু ভয় পায়। তো মাঝে মাঝে ওর কাছে আমার যেতে হয়, ও দেখতেছিলাম যে ও কী করছে, আর এদিকে কিন্তু ক্যামেরাটা অনই ছিল। যাই হোক, তো এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে, এসে দেখলাম যে না, ঠিক আছে, কোনো কিছু পেঁয়াজ পুড়ে যায়নি, ঠিক মতোই আছে। তো
তো ফাইজার আব্বু আজকে ফোন দিয়ে বললো সে নাকি আজকে দুপুরের আগেই বাসায় চলে আসবে, মানে 12টার ভিতরেই বাসায় আসবে। তো আমার একটু কাজের প্রেশারটা আরও বেশি বেড়ে গেল যে সে আসার আগেই আমি চাচ্ছি ঘরটা একদম পরিষ্কার করতে, কারণ আসলে নোংরা হয়ে আছে ঘরটা। মানে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু 2টা দিন আমি ঘর মুছতে পারিনি, একেবারে শুধুমাত্র ঝাড়ু দিয়ে রেখেছিলাম। তো চাচ্ছিলাম যেন ফাইজার আব্বু আসার আগেই আমি কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এই জন্য আমি আসলে তরকারিটা চুলায় দিয়ে আমি কিন্তু আবার ঘরটাও একটু ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম, ঘরটা একটু ঝেড়ে নিয়েছি ভালোভাবে। আমি পরিষ্কার করে নিব এবং অবশ্যই সাবান দিয়ে আজকে আমি ঘরটাকে পরিষ্কার করব। ঘরের মেঝেতে ফ্লোরটা আমি একেবারে সাবান দিয়ে পরিষ্কার করার চিন্তায় আছি। তো এই যে আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, এদিকে চলে আসলাম অনেকক্ষণ পরে। আমি বলেছিলাম যে ক্যামেরাটা আমি অন করেই চলে গিয়েছিলাম ফাইজার কাছে। তো এই যে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে একটু বাদামি করতে হবে, কিন্তু তারপরে এই যে লবণটা ছিটিয়ে দিচ্ছি, তাহলে হবে কি পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে পেঁয়াজে। লবণ দিলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো এখন আমি যে মশলাটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম মাছের জন্য, তো সেই মশলাটা কিন্তু আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি সবসময় একটা কথা বলি যে তরকারিতে মশলাটা যত ভালো কষানো হবে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতে কিন্তু দারুণ হবে। একটু সময় নিয়ে করতে পারলেই ভালো। তো আমি কিন্তু আসলে সময় নিয়েই করেছিলাম আজকে, যেহেতু একটাই আইটেম ছিল যে রান্না করার, আর অন্য কিছু রান্না করব না। তো আমি শুধু মাছটাই ভুনা করেছি, একটু সময় নিয়েই করেছি। তো এটা হতে হতে আমি আমার আনুষঙ্গিক যে পাশে যে টুকটাক কাজগুলো ছিল সেটাও কিন্তু আমি করেছি। আমি একেবারে স্টিলে রান্নাঘরেই দাঁড়িয়েছিলাম না। তো আমি টুকটাক কাজ করেছি, ঘরের জিনিসপত্র গুছিয়েছি, তারপরে যে নোংরা যে জিনিসগুলো ছিল ওগুলো ঝেড়েছি, সব কিছু পাশাপাশি করেছি। আর এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট করেছি, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি 12টার ভিতরেই চেষ্টা করব যে টুকটাক যতটুকু সম্ভব কাজ করে ফেলতে ফাইজার আব্বু আসার আগেই। এই যে মশলাটা আমার একবার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। তো আমি কিন্তু আবার একটু পানি দিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, যে ঝোলের পানিতে একটা বলক আসবে, তারপরে কিন্তু আমি ভাজা মাছগুলো পানিতে দিয়ে দিব। এই যে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি আর হয়তো 2-3 মিনিট পরেই মাছ নামিয়ে নিব। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। এই যে হয়ে গেছে মাছটা, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং মাছটা কিন্তু নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে আমি সবগুলো সাইড করে এখন আমি চালনি দিয়ে আমি আগের দিন রাতে ফাইজার আব্বু ময়দা নিয়ে এসেছিলো, এটা আটা না আসলে ময়দার প্যাকেট। তো ময়দাটাকে আমি একটু চেলে নিব। এখন অনেকেই ভাবতে পারেন যে প্যাকেটের ময়দা কেন আমার আবার চালতে হবে। আসলে আমার একটা প্রবলেম হচ্ছে ইদানিং, যে আমি এই যে ময়দাটা ঘরে এনে রাখছি, আমি আগে কখনো চালিনি, আজকেই ফার্স্ট। তো এভাবেই কিন্তু আমি প্যাকেটটা খুলে জাস্ট বয়মে ঢেলে রাখছি, কিন্তু দেখতেছি 2-3 দিন পরে ময়দায় একেবারে পোকা হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না ময়দার কি আগেই পোকা ছিল না পরে হয়েছে, এটাই বুঝতে পারছি না। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না কেন যে ময়দার ভিতরে 2-3 দিনের মধ্যেই পোকা হয়ে যাচ্ছে।
ফেলে দিতে হচ্ছে আমার প্যাকেটটা সহই। আমি আসলে তৈরি করতে পারতেছি না, দেখা গেল প্রথম দিন বানিয়েছি তারপর আর বানাতেই পারছি না। তো যে কারণে আজকে কনফার্ম হচ্ছি যে চেলে যে আসলে এর ভিতরে কি আগে থেকে পোকা থাকে কি না। তো আমি দেখলাম যে একটা পোকাও বের হচ্ছে না, ইভেন কোনো ময়লাও নেই, একেবারে ফ্রেশ। তো এতদিন আমি যেটা করতাম একটা বড় পটে রেখেছিলাম, তো আজকে আমি একটা ছোটো সাইজের প্লাস্টিকের জার নিয়ে নিব, যার মধ্যে আমি দেখি এটাকে ভালোভাবে আটকে রাখবো। আমি বুঝতে পারছি না আসলে, যেটাই প্রচুর গরম পড়ে এখন, গরমের কারণে আমাদের পোকা হয় কিনা সেটা আমি আসলে জানি না, আমি শিওর না। তো কেন যে পোকা হয়, তো অনেক দিন একেবারে বন্ধই করে দিয়েছিলাম যে রুটি খাবো না। তো দেখতেছি আসলে সকালের নাস্তাটা রুটি ছাড়া হয়ই না। তো ফাইজার আব্বুকে বললাম যে নিয়ে আসো দেখি লাস্ট একবার যে আসলে পোকা হয় কিনা। তো এই যে আমি চেলে রেখে দিলাম, এখন আল্লাহই জানে কি হয়। তো সব কিছু গোছানোর পরে এখন আমি রান্নাঘরটাকে ধরেছি। আমি এটাই আপনাদের সাথে শুধু শেয়ার করছি যে রান্নাঘরটা আমি কীভাবে ডিপ ক্লিন করলাম। দেখতেই পাচ্ছেন কী অবস্থা, 2 দিনে একেবারে ফ্লোরটা তেল চিটচিটে হয়ে গেছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ঘষা মাজা করতে হবে। তো আমি এখানে ভিমবার দিয়ে ঘষা মাজা করেছি, যে থালা বাসনের জন্য যে আমি লিকুইড ভিমবারটা ব্যবহার করি সেটাই ব্যবহার করেছি, এবং খুব সুন্দর করে একটা, দেখতেই পাচ্ছেন আমি ডুলে ডুলে একেবারে সব তেল চিটচিটে ভাবগুলো ওঠানোর চেষ্টা করছি। তো 2 ধরনের স্ক্রাবার নিয়ে নিয়েছি আমি, একটু খুব সুন্দরভাবে যেন পরিষ্কার হয়ে যায়, প্রচুর ময়লা হয়ে গিয়েছে। এই যে আমি আবারও একটু লিকুইড ডিশওয়াশার দিয়ে দিয়েছি। তো এই যে ফ্লোরে এই জায়গাটা আমি যেভাবে পরিষ্কার করেছি, আমি কিন্তু পুরো ঘরটার মেঝেটাও সেমভাবে পরিষ্কার করেছি। যদিও সেই ভিডিওটা আমি করিনি, কারণ আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে। তো আজকে শুধু রান্নাঘরটাই শেয়ার করলাম, কারণ আমি আগেই বলে নিয়েছি 2 দিন যেহেতু আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি, আমার মনের মতো করে কেমন যেন অস্বস্তি লাগছিল। তো আজকে এই জন্য আমার কাজের চাপটা অনেক বেশি। তো এগুলো একেবারে সুন্দর করে ঘষা মাজা করে আমি তেল চিটচিটিগুলো উঠাতে আমার অনেক কষ্ট হয়েছে, মানে কি বলবো, প্রচুর নোংরা হয়ে গিয়েছিল। তো এই যে আমি এখন আরেকটা স্ক্রাবার দিয়ে কিন্তু এটা মুছিয়ে নিচ্ছি, এবং বারবার পানিটা পাল্টিয়ে নিয়েছি। কি পরিমাণ নোংরা হয়ে গিয়েছিল দেখলেই বুঝতে পারছেন এখন কতটা পরিষ্কার দেখাচ্ছে। তো আমি কিন্তু পুরো রান্নাঘরটা এভাবে একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, এবং রান্নাঘরের যত জিনিসপত্র ছিল একেবারে থালা বাসন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি সেমভাবে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ, তারপর হচ্ছে থালাবাটি, তারপর থালাবাটি রাখার যে জিনিসটা র্যাকটা সেটা সব কিছু একেবারে ইভেন মানে A to Z সব কিছু আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি, সব যাতে কোনো নোংরা না থাকে। তো এই জন্য আমার আজকে অনেক সময় লেগে গিয়েছিল, আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে গিয়েছে। তো যে ঘষে ঘষে আমি কিন্তু একটু পরিষ্কার করছি। ভেবেছিলাম যে ফাইজার আব্বু আসার আগেই আমি সব কাজগুলো করে ফেলবো, কিন্তু আসলে সেটা হয়নি। ও ফাইজার আব্বু অলরেডি চলে এসেছে। তো ফাইজাও ঘুম থেকে উঠে গেছে। তো ফাইজার আব্বুকে বললাম যে আমার কিছু বাকি আছে, তুমি একটু ফাইজাকে রাখো, আমি একসাথে সব কাজগুলো কমপ্লিট করে গোসল করে তারপর আসতেছি। তো ফাইজার আব্বু ফাইজার সাথে খেলাধুলা করছে, আর আমি কিন্তু এই সাইডে একেবারে মানে কি সব কিছু আমার রান্নাঘরে A to Z আমি ক্লিন করে নিয়েছি। তো আমার একটা সাইড, এই সাইডটা হয়ে গেছে, এখন আমি চুলার এই পাশটাও পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আর কি নোংরা ছিল। এই 2 দিন আমি ওয়েট টিস্যু দিয়ে উপর থেকে একটু মুছে নিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু ওয়েট টিস্যু দিয়ে কি আর এইভাবে পরিষ্কার হয় বলেন। তো যাই হোক, এখন আমি একটু পরিষ্কার পানি নিয়ে এই সাইডটা ক্লিন করে নিচ্ছি। যে পাতিলাড়ি ধরার যে কাপড়টা সেটাও কিন্তু একেবারে নোংরা হয়ে গেছে, তো ওটাকেও আমি পরিষ্কার করে নেব। তার আগে চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তেল চিটচিটে হয়ে গেছে চুলাটাও। তো সব কিছু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি।
যতটা পেরেছি চেষ্টা করেছি একেবারে তেল চিটচিটে ভাবটা উঠানোর জন্য, খুবই নোংরা হয়ে গিয়েছিল। তো এখন আমি পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিব এবং পানিটা বারবার একটু পাল্টিয়ে নিয়ে তারপর পরিষ্কার করতে হবে যেন পুরো সাবানটা পরিষ্কার হয়ে যায়। তো এগুলো আমি কলের কাছে নিয়ে যাচ্ছি, আর বাকিটা আমি স্ক্রাবার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি আবার পরিষ্কার পানি নিয়ে আসলাম, এখন পরিষ্কার পানি দিয়ে কিন্তু আরও একবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। সবগুলো ধোয়া শেষে দেখিয়ে দিচ্ছি এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আর ফুলগুলোকেও কিন্তু আমি সেইমভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।